আমি এসেছি তাই তোমারই আজ্ঞায়, তুমি আদেশ করিবা মাত্র আমরা যাব গো যাব চলিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া পাগলের সঙ্গে যাবি। তো এই বইটা পড়তে পড়তে আমার একটা সময় উপলব্ধি হয়েছিল, যদি আমার প্রৌঢ়ত্ব যদি কারোর সঙ্গেই কাটাতে হয় তাহলে একটা পাগলের সঙ্গেই কাটাবো। আর সেই কারণে আমার জীবনের বিগত যে 10টা বছর আমার একটা অধ্যায় করে নিয়েছি, সেই অধ্যায় ল্যাডলি মুখোপাধ্যায়। আজকে আমি এই আখড়ায় ল্যাডলি মুখোপাধ্যায়কে নিয়ে বসে আছি। অনিডারি বন্ধুরা, সোসাইটির যে সমস্ত বন্ধুরা আছেন, তারা এমন একজন মানুষের সান্নিধ্য আজকে পাবেন। কি বলবো, তিনি হচ্ছেন একাধারে একজন চিত্র পরিচালক, বিখ্যাত আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন একজন তথ্যচিত্র পরিচালক, লেখক, সাহিত্যিক, বাউল পরিব্রাজক এবং তার সঙ্গে অসম্ভব নাট্যবিদ বলা যেতে পারে। তো সেই ল্যাডলি মুখোপাধ্যায় আমার সামনে। ল্যাডলিদা, স্বাগত অনিডারি বন্ধুরা সোসাইটির পডকাস্টে। তোমাকে পেতে চায় এই পডকাস্টটা। জয় গুরু ল্যাডলিদা। জয় গুরু। ল্যাডলিদা, আমি মূলত তোমার সঙ্গে আলোচনা করব যে জায়গাগুলো নিয়ে কোনো 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 স্পেসিফিক কোনো জায়গা নেই, তার কারণ তুমি মানুষটাই তো স্পেসিফিক নও। তো কোন স্পেসিফিক বিষয়ে আমি ঢুকবো? তো সেই কারণে আমার তোমার সঙ্গে আড্ডা মারতে মারতে বিষয়টা জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে তুমি কি কোনো ঘর ছাড়া কোনো ব্লু লেগুন, নাকি ঘর কোনো তুষের আগুন? তুমি কে? ল্যাডলি মুখোপাধ্যায় কে তোমার কাছে? সিম্পলি একটা মানুষ আর কি, প্রাথমিকভাবে যেটা বলতে হয়। তার সঙ্গে কিছুটা এক ধরনের খ্যাপামি, এক ধরনের বোহেমিয়ান জীবন। অনেক কম বয়স থেকে যেহেতু বাড়ির বাইরে থেকেছি, নানান জায়গায় নানান পেশাগত দিক থেকেও চেঞ্জ করেছি নানানভাবে। ফলে লোকে আমাকে নানান নামে ডাকেও, নানান কিছু বিশেষণ দেয়। কিন্তু বেসিক্যালি আমি একজন মানুষ, খুব সাধারণ মানুষ। যা হয় একটু অসাধারণ কাজকর্মের দিকে উকি মেরেছি, একটু হাত বাড়ানোর চেষ্টা করি, পেয়েছি তা না, খুব একটা পাওয়া যায়নি। তো এইরকম একটা মানুষ আমি, যে সামাজিক জীব তো নিশ্চয়ই বলবো, তার মধ্যে থেকেও কিছু অসামাজিক কাজ করে যাওয়া, এটাই হচ্ছে আমার তার মধ্যে দাঁড়িয়ে কিছু, এইটাই হচ্ছে ল্যাডলিদা। তো সবই তো ঠিক মতন চলছিল ল্যাডলিদা। খুব ছেলেবেলায় স্কুল ছুট, তারপরে রং রুট, তারপরে খানিক রাজনীতি, তারপর লেখালেখি, তারপরে চলচ্চিত্র, দুম করে একটা প্যারাডাইম শিফট, একটা রূপান্তরণ। তো একটা বাউল দর্শনে তোমার প্রবেশ করা, এটা কি কোনো ধাক্কা ছিল না কোনো সঙ্গ ছিল? না, মানে যদি বাউল নিয়ে বলতে হয়, সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমি অনেক কম বয়স থেকে বাউল গান শুনেছি। আমার বাড়িতে বাবার সূত্রে পূর্ণদাস আসতেন। আচ্ছা। অনেক ছোটবেলা থেকে আমি পূর্ণদাসকে দেখেছি, ফলে একটা গান বাজনার চর্চা আমার বাড়িতে ছিল।
মা গান গাইতে। ওকে। আমি নিজে কিছুটা গান বাজনা শিখেছি কম বয়সে। তো এই গান থেকেই কিন্তু বাউলের প্রতি আকৃষ্ট হওয়া, আচ্ছা। এবং কিছু দাদা বন্ধুদের সঙ্গে দুম করে মেলায় চলে যাওয়া। আর মেলার তো একটা ঘোর আছে, একটা নেশা আছে, একটা আকর্ষণ আছে। হুম। তারপর কখন কিভাবে আমি জানি না, আহ, এই এই নেশা আমাকে পেয়ে বসে। অর্থাৎ হুম। বাউলদের, নিত্য নতুন বাউলদের, আমি আজকের বাউল বলছি না, আজকে কিন্তু সেই না, বাউল, নিশ্চয়ই, সেই নিশ্চয়ই বাউল না, আজকে নিশ্চয়ই আমরা না। দেখি না। কিন্তু ধরা যাক আজ থেকে 40-45 বছর আগে কিছু মানুষকে আমরা পেয়ে গেছিলাম সেই সময়, হুম। যারা হচ্ছে প্রকৃত বাউল। অর্থাৎ তারা জীবনে যাপনে মনোসংযোগে তারা বাউল তত্ত্ব নিয়ে যেমন কাজ করেছেন, তেমন গান নিয়ে কাজ করেছেন। তো সেই মানুষগুলো কিছুটা আকৃষ্ট করে, বলা যেতে পারে যে প্রভাবিত করে। হুম। কিন্তু আমি বেসিক্যালি বাউলদের সম্পর্কে আমার উৎসাহ ছিল গান নিয়ে। পরবর্তীকালে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওদের জীবনযাপনটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ। সেটা হচ্ছে তুমি বলছো যে গান শুনে তোমার একটা ভালো লাগা, ভালোবাসা, নেশা, যাই বলো না কেন, তুমি জন্ম নিয়েছে। তো তোমার তো সঙ্গ ছিল গৌতম দার সঙ্গেও, মনিদার সঙ্গেও। তো তুমিও তো বাংলা গানের ওই স্ট্রিমটায় প্রবেশ করতে পারতে, ওই দর্শনটায় প্রবেশ করতে না না পারতে। এইটা হ্যাঁ, হ্যাঁ, না আমি 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 আহ, কম বয়সে বাংলা গান নিয়েও কিছুটা কাজ করার চেষ্টা করেছি, 2-4টে বাংলা গান লিখেওছি। আচ্ছা। আবার মানে আমি একটা থিয়েটার করেছিলাম মুখোশের আড়ালে বলে, তাতে প্রায় 17-18টা গান ছিল আমার লেখা। আচ্ছা। বা ধরা যাক মনিদার সাথে, গৌতম চ্যাটার্জির কথা বলছি, মনিদার সাথে থাকাকালীন গান বাজনা নিয়ে কিছুটা কাজ করার চেষ্টা। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেভাবে আমার মনে হয়েছে যে কবিতাটা আমার বিষয় নয়, ঠিক একইভাবে আমার মনে হয়েছে যে গানটা আমার বিষয় নয়। এটা এটা কেন আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে যে গানটা হচ্ছে না, হবে না। ও তার জন্য যতটা মনোসংযোগ, যতটা অধ্যাবসায় দরকার হয়, সেটা আমার নাই। কারণ আমি তো সারাক্ষণ উড়ো উড়ো ভাব, আজকে এখানে আছি, কালকে ওখানে আছি, এইসব করে বেরিয়েছি। ফলে গান নিয়ে, কিন্তু আমি গানের সঙ্গে থেকেছি। আমি এখনো দিনে 16-17 ঘন্টা গান শুনি, সারা সে পৃথিবীর তো গান। আমি জানি, রবীন্দ্র সারা সঙ্গীত পৃথিবীর থেকে গান শুরু আমি করে। শুনি। হ্যাঁ। আমি মিউজিক নিয়ে সবসময় আপডেটেড থাকতে চাই। ইনফ্যাক্ট ইউরোপিয়ান মিউজিক নিয়ে তোমার যা জ্ঞানগম্যি, তাতে না, আমি 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 শুধু ইউরোপিয়ান বলবো না, আমি দেশজ গানের ক্ষেত্রেও এমনকি আমার একটা বিশেষ বিশেষ দিক লোকজন বলে, সেটা যে 60-70-এর বা 50-এর হিন্দি গান, হুম। গীতিধর্মী বাংলা গান, এগুলো নিয়েও আমি কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি। হুম। ফলে গান ওইভাবে এসছে, কিন্তু গান নিয়ে গেয়েওছি, মঞ্চে উঠে গান গেয়েওছি, আচ্ছা। কিন্তু কিন্তু সেটাকে আর কন্টিনিউ করিনি। হুম হুম। এই যে মনিদার কথা তুমি বললেন, গৌতম চট্টোপাধ্যায়, মনিদার কোনো প্রভাব কি তোমার মধ্যে পড়েছিল? তোমার কি মনে হয়? দেখ, মনিদা তো একটা আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। একটু মনিদার সঙ্গে তোমার জীবনের একটু গল্প না, আমি বলো। বলছি মানে আমার কাছে ওই হ্যাঁ। ভদ্রলোক, না, একটা এটা নিয়ে একটা বই, আবার যেমন গৌরনী লিখেছিল, মনিদা নিয়ে একটা বই লেখার কথা চলছে। হুম। তো জানি না সেটা কি হবে না হবে, এগুলো তো অনেকটাই ইয়ের ওপর, মানে পাবলিশারদের ওপর। গৌতম চা নিয়ে এসছে, হ্যাঁ। দেখো এইখানে রাখো। এখানে চা, হ্যাঁ রাখো। ওকে, থ্যাংক ইউ গৌতম। তো মনিদার জীবনী না, ওই যেটা তুই প্রশ্ন করছিস সেটাই, সেটা হচ্ছে যে মনিদার সাথে এই যে 2 থেকে 2.5 দশক নানান ভাবে যুক্ততা, কিছুটা মিউজিক, ফিল্ম, বেশি অনেকটাই ফিল্ম নিয়ে ওর সাথে কাজ করেছি। মানে আমার ফিল্মের শুরুটাই অনেকটা মনিদার সঙ্গে। মনিদা আমাকে অনেকটা স্কোপ দিয়েছিল এটা শেখার জন্য ইত্যাদি। তো একটা মানুষের সাথে, আমার থেকে বয়সে বড়, তার জানকারি আমার থেকে বেশি,
তো আর বললাম তো যে খুবই একজন আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি, হুম তো ফলে তার প্রভাব তো নিশ্চয়ই আছে, হুম খেয়াল করিনি কিন্তু নিশ্চয়ই প্রভাব আছে। কিন্তু আমি চেষ্টা করেছি, যেমন মনিদা মারা যাওয়ার পর টাইমস অফ ইন্ডিয়া আমার কাছে এসেছিল একটা ইন্টারভিউর জন্য, হুম। যে কি কি শিখলেন মনিদার কাছে। হুম। তো আমি বলেছিলাম যে কি কি শিখেছি তা তো বলতে পারবো না, কিন্তু কি কি করব না হুম সেটা বলতে পারি। অর্থাৎ মনিদা অসম্ভব মাথা গরম লোক ছিলেন, হুম যেটা অনেকে হয়তো জানেন। মানে মাথা গরম মানে হাতে গরম দেখিয়ে দেবে আর কি, হুম। এরকম একটা হুম ইয়ে ছিল মনিদা। কিন্তু দারুণ লাভেবল ক্যারেক্টার, হুম দারুণ গল্প করতে পারতেন। হুম এবং সে গল্পটা যেমন বাঙালদের দৈনন্দিন জীবন থেকে উঠে আসতে পারে, কি প্যারিসের কোনো রেস্তোরাঁ হতে পারে, বাউল জীবন নিয়ে হতে পারে, নানা রকম, এবং খুব রসিক লোক। হুম। মানে আড্ডায় গল্পে মাতিয়ে রাখতে পারত। তার সঙ্গে ছিল গান। ও মানে ক্লাসিক্যাল গান থেকে আরম্ভ করে, বাংলা গান থেকে আরম্ভ করে, হিন্দি গান থেকে আরম্ভ করে, হিজড়ের গান পর্যন্ত করতে পারত। আচ্ছা আচ্ছা। এবং মনিদা সবসময় তো গিটার নিয়ে ইয়ে করতেন না, কিন্তু ওই হুম পরবর্তীকালে হাতে ব্যাগের মধ্যে, ওর সঙ্গে সবসময় কাঁধে একটা ঝোলা ব্যাগ থাকতো, হুম সে ব্যাগের মধ্যে একটা ডুবকি, মানে হুম। খঞ্জরি যাকে বলি, একটা ডুবকি রাখতো সবসময়। তো এই যে যদি বলা যায় প্রভাব, তাহলে এইটা একটা প্রভাব, যে হুম হুম মনিদাকে দেখেই অনেকটা, আমি তো এমনি রিদম ইনস্ট্রুমেন্ট টুকটাক বাজিয়েছি, কিন্তু হুম। ডুবকি বাজানোর বিষয়টা মনিদা, চা অনেকটাই, খাও। হ্যাঁ, ডুবকি বাজানোর বিষয়টা অনেকটাই মনিদার কাছ থেকে। জয়গুরু। জয়গুরু। আর ওই যে বলছিলাম যে লোকটার কাছে অনেক কিছু শেখার, খুব ভালো অর্গানাইজার। হুম। আচ্ছা, মনিদাকে কি এক প্রকারের বাউল বলা যেতে পারে? না 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 না, আমি কখনো তার যে জীবন দর্শন না, বা বাউল মানে তো তুমি তত্ত্বটাকে যদি বাদ রাখো, না না তার লাইফস্টাইল, তার না না, যদি বাউলকে যদি শনাক্ত করতে হয়, হুম, তাহলে বাউল হচ্ছে, তো বাউল তো কোনো ধর্ম না, মানুষ, মনুষ্য, বাউল মনুষ্য ধর্ম তো বলা যেতে পারে। না, সেটা আসছি। প্রথম হচ্ছে যে বাউল হচ্ছে একটা লাইফস্টাইল, লাইফস্টাইল একটা নেগেশনের উপর দাঁড়িয়ে, Okay. অর্থাৎ মেইন স্ট্রিম ধর্মের বিরুদ্ধে বলা। একইভাবে ফকিরও তাই, হুম যে মেইন স্ট্রিম ধর্মকে অস্বীকার করে, ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করে, তারা একটা ভিন্ন জীবনধারার মানুষ। হুম এটা হচ্ছে প্রথম। এই এই জীবনধারার মধ্যে কিছুটা ওরা নিজেদের মতন করে মেপে নিয়েছে, হুম এবং যত দিন গেছে সেটার পরিবর্তন ঘটেছে। কিন্তু বাউলকে প্রাথমিকভাবে যদি চিহ্নিত করতে হয়, তাহলে বলতে হবে যে সেই মানুষ হুম যে প্রান্তিক জীবনে একটা গ্রামের শুরুতে কিংবা শেষে থাকে, এবং শাকন্য খায়, এবং মাধুর করি করে তার জীবন চালায়, তা তো মনিদা ছিল না। তা বটে, হ্যাঁ, তা বটে। মনিদার জীবনের একটা পার্ট হয়তো একটু বোহেমিয়ানিজম ছিল, একটু বিতর্কিত কথা বলা, এগুলো ছিল। আসলে মনিদার প্রভাব বলতে আমি আসতে চেয়েছিলাম, আমি তোমাকে পরিষ্কারই বলি, সেটা হচ্ছে যে ওই যে বলছো না তুমি, একটু যাযাবর কাইন্ড অফ থিংস, একটু বোহেমিয়ান, একটু স্পষ্ট বক্তা, বিতর্কিত, এর পুরোটাই যতটুকু তোমার সঙ্গে আমি মিশেছি, তোমার সঙ্গে সঙ্গ করেছি, তোমার ওই রকম চরিত্রায়ন আমি পেয়েছি আর কি। সেই কারণেই প্রশ্নটা করেছিলাম যে মনিদার প্রভাব তোমার মধ্যে কতটুকু পড়েছে। আমার কেন জানি না মনে হয়, মনিদাকে তো আমি দেখিনি, মনিদা কিন্তু খুব যে এটা বোহেমিয়ান ভাব ছিল, কিন্তু মনিদা যেমন কলকাতায় আড্ডা মারতে মারতে রাত্রি 3টে, 3:30, 4টের সময় মনিদা কিন্তু বাড়ি ফিরবে, মানে ওই ফলে সেইভাবে মনিদাকে যাযাবর বা বহিমিয়ানও বলা যায় না। হ্যাঁ। মানে সেই মানে মনিদাকে বাড়ি তো শক্তি চট্টোপাধ্যায়ও ফিরতেন, কিন্তু ফেরার সময় তো বলে আসতেন নবনী বাড়ি যাচ্ছ না না, কিন্তু সেই রকম কিন্তু শক্তি চট্টোপাধ্যায়কে আবার
মাঝরাতের পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও হতো। হুম হুম কিন্তু মনিদা সেরকম ছিল না। আচ্ছা মনিদা আমার যতটুকু দেখে টেকে মনে হয়েছে, হি ওয়াজ ভেরি স্কিম্যাটিক। উনি জানতেন যে কি করছি, কি করতে হবে, হুম এবং সারাক্ষণ কাজের মধ্যে। এমনকি আমরা যখন চায়ের দোকানে আড্ডা মারতাম, ওর একাধিক ছবি চায়ের দোকান থেকে শুরু হয়েছে। ও নিজেও বলেছে অনেকবার হুম হুম যে চায়ের দোকান থেকে আড্ডায় আড্ডায় কথা বলতে কথা বলতে ওই কথাগুলোই বসে গেছে। ওইগুলো থেকে চলে এসছে। ফলে এটাই যে একটা ভিন্ন ধরনের মানুষ। এবার আমাদের সবসময় একটা টেন্ডেন্সি হয় যে মানুষকে কিছু একটা তার গায়ে একটা লেভেল দিয়ে একটা ডাকনামে ডাকি। তো ঠিক আছে, কেউ যদি কাউকে বহেমিয়ান বলে, বলে, মানে আমি আমার জীবনে যতটা বহেমিয়ান, হুম তার সিকিভাগ বহেমিয়ানিজম কিন্তু মনিদার ছিল না। আচ্ছা, এইটা অনেকে ভাবে যে এরকম, তার কারণ হচ্ছে ওরকম চুল দাড়ি, ওরকম কথাবার্তা, তাতে মনে হয়, কিন্তু তা নয়। সংসারী লোক, হুম হুম সংসারী লোক। আবার একই সঙ্গে একটা লোক একটা স্টেবল চাকরি দুম করে ছেড়ে দিতে পারে, হুম সে তো সবাই পারে না এখন। হুম এখন অনেকে বলবে যে ওর ভাইরা দাদারা তারা আর্থিকভাবে সাহায্য করে। ওভাবে তো হয় না। কে সাহায্য করলো না করলো, কার উপর কি একজন তার জীবনের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে? হয় না। হুম ফলে মনিদা, আবারও বলবো যে মনিদা কিন্তু সংসারী লোক। সেই অর্থে বাউল কখনো ছিল না। ওই সহজ দর্শনটা যদি কারোর মধ্যে একটু হলেও থেকে থাকে, তাকে বাউল মানুষ বলে আমরা অধিকাংশ সময় এই যে সহজ বাংলা কথায় যেটাকে সহজ বলা হয়, সেটার সঙ্গে সহজিয়া, সেটার সঙ্গে সহজ মানুষ, এইগুলোকে একটু গুলিয়ে ফেলি। এটা বৌদ্ধতান্ত্রিক দর্শন থেকে আসে। বাউলরা তো অনেক রকম ইয়ের মধ্যে গেছে, বৌদ্ধতান্ত্রিক দর্শন থেকে আসে। আর সহজিয়া একটা ভিন্ন ধরনের পন্থা, একটা ভিন্ন ধরনের জ্ঞান আহরণের বিষয়। ফলে ওটাকে ওরকম ঠিক সহজিয়া মনের মানুষ এভাবে ফ্ল্যাটলি বলা যায় না। তার কারণ হচ্ছে একজন বাউল আসলে নিজেকেই খোঁজে। ঘুরিয়ে যদি দেখিস তাহলে গীতাতেও তাই, নিজেকে ওপেন আপ করা, নিজেকে খোঁজা। এবং এই খোঁজার মধ্যে ওরা মনে করতো এই জন্য বলছি যে এখন সেই বাউল আর আমরা পাই না, যে কারণে আমি বাউলরা আমার উপর কিছুটা চটেই যায়, আমি ওদের ফাউল বলি। তো সেই মনের মানুষ বা সেই তত্ত্ব, সেই লাইফস্টাইলের জন্য ওরা একটা কি বলবো, এক ধরনের আত্মসমীক্ষা বলতে পারিস, কোট আনকোট, এক ধরনের তত্ত্ব যেটাকে ওরা অ্যাডাপ্ট করার চেষ্টা করে। এবং এইটা করতে গিয়ে ওরা মনে করে যে এটার জন্য এটা একা করা যায় না, তাই জন্য ওরা একটা বাউলানি ধরে বললে ওরকম ভাবে লাগে, কিন্তু ওরা ওরকমই বলে। তো একটা বাউলানির সঙ্গে সে তখন তার জীবনকে মিলিয়ে যায়। এবং সেই বাউলানি যেমন ওর গুরু, বাউলের গুরু, বাউলও তেমন বাউলানির গুরু। ফলে এই যে গুরু কথাটা বা জয়গুরু কথাটা, এটার মধ্যেও কিন্তু অনেক রকম ব্যাখ্যা আছে। যে কোনো বাউল বলে যে গুরু আসলে সময় গুরু, সময়ই সবচেয়ে বড় গুরু। আবার কেউ বলে গুরু তো এই আমি আছি তাই আমি গুরু, আমি না থাকলে গুরু নেই। অর্থাৎ ঈশ্বর, দেবদেবতা, ঠাকুর, এইগুলোকে বাউলরা পরিহার করেছে, মানে করার কথা। তো এখন তো তুই যদি কোনো বাউলের বাড়ি গিয়ে দেখবি মস্ত কালীর ছবি টাঙিয়ে পুজো হচ্ছে, ঠাকুরের সিংহাসন আছে, তো সেগুলো তো বাউল নয়, বাউলের এগুলো থাকার কথা নয়। এখন তো বাউল জয় শ্রীরাম বলে লাফাচ্ছে, তো সেগুলো তো বাউল নয়। তো এই আর কি, মানে সেটা হচ্ছে যে এমন একটা দর্শন, এমন একটা লাইফস্টাইল যেটা শহুরের জীবনে সম্ভব না। তো এখনকার যারা এইসব বাউল গান টান গায়, তারা পূর্ণদাসও করেছেন, সাধক বাউল, সাজা বাউল, গৃহী বাউল, এরকম সব ওভাবে তো হয় না, ক্লাসিফিকেশন হয় যে ওই শিবরাম চক্রবর্তীর কথা, সাধু ভালো মন্দ তো হয় না, হয় সাধু আর না হলে অসাধু। তো ফলে
ওইভাবে ক্যাটেগরাইজ করা, ওইভাবে ক্লাসিফাই করা যায় না। এই যে তুমি বলছো না যে এখনকার দিনের বাউল নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না, কারণ এখন সেই দর্শন, আচ্ছা এইটা কি আধুনিক যে ওই স্মার্টফোন বলো, ইন্টারনেট বলো, সেটার জন্যই কি এই দর্শনটা খানিকটা বদলে যাচ্ছে বলে তোমার মনে হয়? না, এটা বিগত 20-30 বছর ধরেই আস্তে 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 চেঞ্জ করেছে। মানুষের মূল্যবোধ চেঞ্জ করেছে। হুম। যার যা করার সেটা না করে সে অন্যদিকে হাত বাড়িয়েছে। যে ধরা যাক যার যার জার্নালিজম করার কথা ছিল, সে জার্নালিস্ট না হয়তো লেখক হয়ে গেল, কিংবা যে হয়তো একটু লিখতে পারতো সে হঠাৎ ফিল্ম মেকার হয়ে গেল। আমরা সবসময় ধরে নিয়েছি যে সেটা হচ্ছে কোনো কিছুই শিখতে হয় না, কোনো কিছুরই ধ্যান জ্ঞানের দরকার নেই, সমস্তটাই ওই চলো করে নেবো এরকম টাইপস একটা জীবনযাপনের মধ্যে গেছে। এখন নগরায়ন বাউলকে, বাউল দর্শনকে, বাউল লাইফস্টাইলকে প্রভাবিত করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার এখানে একটা স্টেশনে যেখানে তোরা নাবিস তার উল্টো দিকেই আছে সুরিপাড়া বলে একটা জায়গা। আচ্ছা। সেখানে কনসেন্ট্রেটেড বাউল একটা সময় প্রায় 15-20 ঘর ছিল, সেটা এখন বেড়েছে। কিন্তু আমরা ওখানে যখন বাউলের বাড়ি যেতাম, সেই বাউলের বাড়িতে দেখতাম যে চালা ঘর, মাটির ঘর, হ্যান ত্যান। কিন্তু এখন তো বাউলের তো কোটা বাড়ি, সবার প্রত্যেকেই 10 ফুট বাই 12 ফুট ঘর তৈরি করেছে, কারণ গেস্টদের রাখবে। ফলে পুরো বাউল ভাবনা চিন্তাটা চেঞ্জ করে গেছে। সে তো বটেই যে এখন আমরা দেখছি অনেক বড় বড় গায়কদের দেখছি যে হাতে মোবাইল নিয়ে গান করছে, অর্থাৎ বাউল কিন্তু স্মৃতিধর একেবারে। বাউল কিন্তু এটা এটা অরাল ট্র্যাডিশন থেকে এসেছে, এবং তার শব্দ আসে অনুভূতি থেকে। সেই মানে তার শব্দ অনুভূতি থেকে আসে বলে আমরা জানি, বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে সব বাউল তো আর শব্দ তৈরি করে না। তো সব বাউল তো, যেমন বাউল মানেই আমরা ধরে নিই যে বাউল মানেই বাউল গান, বাউল মানেই তো বাউল গান না। আমি এরকম অনেক বাউলকে দেখেছি যে ছবি আঁকে, আমি এরকম অনেক বাউলকে দেখেছি যে বাউল শুধু তত্ত্ব নিয়ে কাজ করে, আমি এরকম অনেক বাউলকে দেখেছি যে যে গান গাই না। এটা একটা দারুণ দামি কথা বললে, সত্যি। মানুষ ওই গেরুয়া বসনধারী হাতে আর আর নতুন বাউল গান টান যারা করছে টুকছে, বাউল গান বলে যেগুলোকে করছে, সেগুলো তো সেগুলোকে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু ধরা যাক লালন থেকে আরম্ভ করে আরো যে সমস্ত সাই গোসাইরা রয়েছে, এত পদ লিখে গেছে, এত পদ লিখেছে, তো হাজার হাজার পদ। ফলে সেই পদগুলোকেই যদি ঘাটা যেত, সেগুলোকে যদি সংরক্ষণ করা যেত, সেটাই তো একটা বিরাট সম্ভার হয়ে যেত। সেটা করা হয়নি। আমাদের এখানে সমস্ত আলফাল বাউল একাডেমি, আমিও তার মধ্যে কিছুটা যুক্ত ছিলাম, এখন আর সবের মধ্যে থাকি না। কিন্তু ওই 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 যে একটা সংরক্ষণ করার দরকার, বাউলদের বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার, সেগুলো চলে গেছে। পুরো ব্যাপারটাই একটা পোশাকি হয়ে গেছে। ফলে ওইভাবে ঠিক বলা যায় না যে কে বাউল আর কে বাউল না, ওভাবে বলা যায় না। মানে আমি বলছি মনিদার কথা বলছিলি বলে, ওই জন্য যে মনিদাকে ওভাবে বাউল বলা যায় না। বাউল বলতে গেলে সেই বাউলের একটা দর্শন থাকবে, তার লাইফস্টাইলের মধ্যে একটা বিশেষত্ব থাকবে, তবে সে বাউল হবে। কিন্তু আমি যখন তোমার এই বইটা পড়ছি, পড়তে পড়তে মনে হচ্ছে যে একটা মানুষ সে কখনো পকেট মারের সঙ্গে চলে যাচ্ছে, তার সঙ্গে সখ্যতা করছে, তারপরে আবার সে গানের জগতে চলে আসছে, চিত্র পরিচালকের জায়গায় চলে আসছে, চলচ্চিত্র নিয়ে ভাবনা চিন্তা করছে। এই যে বারবার তোমার জীবনে যে একটা রূপান্তরকরণ হয়েছে বারবার, মানে এটা কি সহজাত, না কোনো একটা জিনিস দেখে ভালো লাগলেই তুমি সেটার প্রেমে পড়ে যাচ্ছ বলে এই প্যারাডাইম শিফট গুলো হয়ে যাচ্ছে? না, আসলে আমি বলি যে আমি তো মানে আমার জীবনের শুরুটা হয়েছে একটা বামপন্থী পরিবারের মধ্যে। তো ফলে
মার্ক্সীয় সাহিত্য, সেটাই আমার প্রথম ইয়ে ছিল। আমার বাড়ির লোকজন খুব পড়াশোনা করতো, হুম ফলে আমার মধ্যেও একটা পড়াশোনা করার স্পৃহা তৈরি করে দিয়েছিলেন আমার বাবা। হুম আর আরেকটা জিনিস বোধহয় পরিবার থেকে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে গড্ডালিকায় না থাকা। আচ্ছা। ফলে অন্য কিছু একটা করতে হবে, এবং সেখানে আমি কিন্তু খুব ফোকাসড। আমার সঙ্গে যারা আড্ডা মেরেছে, কিছুটা একসঙ্গে কাজও করেছে, তাদের অনেকেই কিন্তু গোল্লা ছুটে গেছে, নেশা করে এটা সেটা করে তারা খুব একটা কিছু করে উঠতে পারেনি। তার কারণ হচ্ছে ফোকাসের অভাব। কিন্তু আমার সবসময় মনে হয়েছিল যে আমি কবিতা লিখতে পারি না, আমি সেভাবে গল্প লিখি না, কিন্তু লেখার দিকে আমার একটা মনোনিবেশ ছিল চিরকালই, সেটা পড়াশোনার কারণে। এবং আমার মনে হয়েছে যে আমায় লিখতে হবে। এখন আমার ওই 3টে প্রেমিকার কথা আমি বলি। একটা হচ্ছে লেখালেখি, প্রথম প্রেমিকা। দ্বিতীয় হচ্ছে গান বাজনা, না গান বাজনাটা আগে, না লেখা আগে, সেটা ওইভাবে হয়নি। আর তৃতীয় হচ্ছে ছবি। আমি যখন যেটাতে মনে হয়েছে যে আমি আরেকটু নিজেকে প্রকাশ করতে পারবো, আরেকটু ধরতে পারবো ওই সমাজ সংস্থা আশা নিরাশা কিছুটা অন্তত আমি বলতে পারবো সাধারণ মানুষ, তখন সেই ফর্মে কাজ করেছি। এটা ওই রকম ভাবে প্যারাডাইম শিফট বলা যায় না, ওভাবে বলা যায় না যে আমি একটা থেকে আরেকটায় চলে গেলাম। আমি তো কনস্ট্যান্ট, এখনো লিখছি। গত 1 বছরে 3-4টে বই লিখে ফেলেছি। একদমই তাই। আর আবার তার পাশাপাশি অরুণাচল চলে যাচ্ছি, গিয়ে ওদের আদিবাসী জীবনযাপন ইয়ে করছি। কখনো রাজস্থান চলে যাচ্ছি, কখনো ফরাসি দেশে গিয়ে পবন দাস বাউলের উপর ছবি করছি। ফলে এটা অনেকটাই হচ্ছে সিচুয়েশন কি তৈরি করছে, সিচুয়েশন কি আমায় দিচ্ছে, সেই অনুযায়ী আমি আমার এক্সপ্রেশন গুলোকে তৈরি করছি। যেমন তোমার লেখালেখি থেকেই বোধহয় সাংবাদিকতায় প্রবেশ করা, মানে লেখালেখি ভালো লাগা থেকে। আমাকে আমার দাদারা বলতো যে তুই বেশ একটা অন্য ধরনের গদ্য লিখিস, আর এমনি অ্যাভারেজ ইন্টেলিজেন্সের থেকে একটু বেশি ছিল। তো ফলে ওইসব সাংবাদিক দাদা বন্ধুরা এটা লিখে দে, ওটা লেখ, সেটা লেখ, এই করতে করতে করেছি। তারপরে কিছুটা কাজকর্ম করেছি, চ্যানেলগুলোতে কাজ করেছি, অলমোস্ট সব চ্যানেলই কাজ করেছি, মানে বিশেষ করে ইটিভিতে তো বটেই, টিভি, জি, এরকম অনেক অনেক জায়গায় করেছি। তো ওই রকম ভাবে যে জার্নালিজম, জার্নালিস্ট আমাকে ওইভাবে তুই না বলে বরং আমাকে কলামিস্ট বললে আমি খুশি। সেটা ঠিক। তোমাকে কিন্তু আমি প্রথম জানি তখন মানুষটাকেও দেখিনি, সেটা হচ্ছে ইটিভি থেকে। ল্যাডলি মুখোপাধ্যায় বিষয়টা আমাদের সামনে আসে। কোথায় ইটিভির জন্মলগ্ন থেকে তুমি আছো? ইটিভি জন্মানোর 2 বছর আগে থেকে আমি, 2 বছর আগে থেকে। মানে আমরাই প্র্যাকটিক্যালি কিছু মুষ্টিমেয় লোক যারা ইটিভি তৈরি করলাম। তো সেই সময় থেকেই আমি আছি। 14 দিন কলকাতায় আর 14 দিন হায়দ্রাবাদ, এই করে বেড়াতাম। এই যে লেখালেখি তো আমরা জানলাম, কিন্তু এবার একটু আমি চলচ্চিত্র জগতের ল্যাডলি মুখোপাধ্যায়কে জার্নি করতে চাই আর কি। তোমার যে এই চিত্র প্রদর্শন নিয়ে একটা ফেস্টিভ্যালে যাওয়া মস্কো, সেখান থেকে তুমি একটা আমন্ত্রণ পেলে, এই যে আমন্ত্রণ পাওয়া একটা বিদেশ থেকে, এটা তোমার কতখানি উত্তেজিত করেছিল ল্যাডলিটা? না, প্রথম জীবনে তো এখন আর করে না, না এখন করে না, সেটা তো আমি জানি, সেটা কিন্তু নিশ্চয়ই ওই সময়, যদিও মস্কো যাওয়ার আগে আমি ইউরোপ ঘুরে এসেছি। তো মস্কোতে একটা রেট্রোস্পেক্টিভ 4টে ছবি ওখানে দেখিয়েছিল একটা সংস্থা। তারা ওখানকার সংস্কৃতি দপ্তর মন্ত্রকের সঙ্গে কোলাবোরেট করে। তো সেই সময় মস্কো গেছি প্রথম। আচ্ছা, ওটা কি কিসের উপর ছিল তথ্যচিত্রটা? অ্যাসর্টেড। আমি নানান সময় নানা রকম ছবি করেছি। কখনো সামাজিক বিষয় নিয়ে করেছি, কখনো মিউজিক নিয়ে করেছি, কখনো প্রান্তিক জীবন নিয়ে করেছি। এরকম 4টে ছবি নিয়ে দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো সেই এমন কোনো মজার ঘটনা বা রহস্যজনক ঘটনা এরকম কিছু একটা বলো না, মস্কোতে ঘটেছিল। মস্কো আমাকে খুব, তুমি মস্কোতে বোধহয় 4-5 বার গেছো? না, 2 বার।
আচ্ছা। মানে মস্কো হচ্ছে একটা অত্যন্ত কি বলবো, ব্যয়বহুল জায়গা। হুম। সম্ভবত এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর ব্যয়বহুল জায়গা হচ্ছে না, মস্কো। আমি আরেকটু স্পেসিফিক করি কেন আমি বারবার এই প্রথমে মস্কোতেই এলাম। তার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা যখন ছাত্র জীবনে প্রবেশ করছি বা কলেজ জীবন বলা যেতে পারে, তখন মস্কো আমাদের কাছে একটা উদাহরণ। হ্যাঁ, সেটা ভেঙে ছত্রখান হয়ে গেল। এই যে তোমার জার্নিটা, মস্কোতে দুবার যে জার্নিটা, তোমার ওই পরিস্থিতিটাকে দেখে কি মনে হলো? ভালো হলো? এই যে তুমি বলছো যে ব্যয়বহুল জায়গা, এটা কি প্রথম থেকেই ব্যয়বহুল ছিল, না ওই ঘটনাটা মানে সব ছত্রখান হয়ে যাবার পরে এই বিষয়টা ঘটলো? এটা খুব স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না, কিন্তু আমি যখন গেছি তখন মস্কো খুব ব্যয়বহুল জায়গা। আজ থেকে 10 বছর আগে কি 15 বছর আগে। তো সেটা হচ্ছে যে আমাদের সবারই রাজনৈতিক ভাবনা চিন্তার শুরুতে আমাদের মননে বোধে জল দিয়েছিল মস্কোর নানা ধরনের প্রকাশনী এবং সিনেমা পার্টলি। তো আমি যখন মস্কোতে গেছি তখন সোভিয়েত ভেঙে গেছে, কিন্তু তারও আগে আমরা সামাজিক সাম্রাজ্যবাদটা ইত্যাদি শুনে নিয়েছি। আমাদের দেশে এটা নিয়ে বেশ চর্চাও হয়েছে। তো আমি গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যে যেটা আমার কাছে একটু শকিংই ছিল, যে চার্চগুলোতে শনি রবিবার প্রভূত পরিমাণ, শুক্রবার প্রভূত পরিমাণে মানুষ চার্চে যাচ্ছে এবং মাথা ঠুকছে, মাথা ফাটিয়ে ফেলছে। এবং এই মস্কোকে হয়তো দেখতে চাইনি এরকম, ওই রকম ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি, সেটা ভাবেনি। আরেকটা আমার মনে হয়েছে যে কেউ এটা বলে না যে মস্কো কিন্তু, মানে তুই ট্রেনে বাসে চললে তুই বুঝতে পারবি যে লোকজন তাকাচ্ছে। কেউ কিন্তু যেমন ইউরোপে গেলে তুই অচেনা একটা লোক তোর দিকে তাকলে সে একটা হাসবে, একটা নট করবে। মস্কোতে না, তাদের ভাবখানা হচ্ছে কি ভাই তুমি এরকম। ফলে আমার মনে হয়েছে যে এক ধরনের রেসিজমের জন্ম দিয়েছে। আচ্ছা, মস্কো মানে মস্কো অ্যাজ ওয়েল অ্যাজ রাশিয়া বলছি। আমি আশেপাশের গ্রাম ট্রামগুলোতে গেছি, ধুধু করছে, সে গ্রামে কিছু নেই, সবাই টাকার ধান্দায় শহরে চলে আসছে। চাষাবাদ প্রায় নেই। এই যে যৌথ খামার টামার এই সমস্ত শুনেছিলাম তা তো নেই। গ্রামগুলো প্রায় ফাঁকা। আর মস্কোর ভয়ঙ্কর ভিড় এবং এক একটা প্রচন্ড জ্যাম, বাড়ি ভাড়া নিয়ে থাকছে, এক একটা ঘরে মানে কুকুর বিড়ালের মতন 30 জন 40 জন করে থাকছে। আমি যেমন প্রথম মস্কোতে যে আমি জিজ্ঞেস করলাম ড্রাইভারকে যে সে একটু ভাঙা ইংরেজি বলতে পারে, তাকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে। সে বললো যে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা, 6 ঘন্টাও লাগতে পারে। আমি কেন? বললো যে মস্কোর মধ্যে গাড়ি নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। ওখানকার লোকজন সব আশেপাশে কোনো একটা মেট্রো স্টেশনে গাড়ি রেখে তারপরে মেট্রোতে করে অফিস যায়। সে কথা তুমি লিখেওছো বইতে। আর আর আরেকটা জিনিস যেটা আমাকে ভয়ঙ্কর আপসেট করে দিয়েছিল সেটা কি, মস্কোর সন্ধেবেলায় মস্কোর রাস্তায় প্রচুর মহিলা, যারা মানে সূর্যাস্তের পর যারা যৌনপল্লীতে ছেয়ে যাচ্ছে গোটা মস্কো, ও জায়গাটাই তাই সব। আমি এই পরিবর্তনটাতে আসতে চাইছিলাম লাডলিদা, যে মানুষ কি সেই কারণেই পরিবর্তন চেয়েছিল? না, মানুষ তো নিজের সর্বনাশ করার জন্য পরিবর্তন চায় না। আমার দেশেও বুঝতে পারছিস, এমনকি আমেরিকাও তাই। এই ট্রাম্পকেই তো নিয়ে এসছে, মানে লোকের ভোটেই তো এসছে। তো কি দেখে, কি ভেবে করলো? ভালো কিছু হবে এই ভেবে, কিন্তু সেটা হয়নি। ঠিক একইভাবে রাশিয়ান বিপ্লব যে অবস্থা তৈরি করেছিল সেটা আমি বলবো যে প্রাথমিকভাবে লেনিন মারা যাওয়ার পর এবং তারপরে স্টালিন, তারপরে পুরোপুরি
কমিউনিস্ট পার্টি মানে হাইজ্যাক্ট হয়ে যায়, হুম এবং সেখানে আমি সেই সব প্রশ্নে যাচ্ছি না, কতটা আমেরিকার ভূমিকা ছিল, ইউরোপিয়ানদের কতটা ভূমিকা ছিল সেটা দিকে যাচ্ছি না। হ্যাঁ কিন্তু ওদের যে একটা স্খলন তৈরি হলো, যেখান থেকে সব গ্লাসনস্ট হ্যান ত্যান হাবি জাবি সব এলো, সেইটা আমার মনে হয়েছে যে সেটা একটা সুদূর প্রসারী ছায়া ফেলেছে পুরো রাশিয়ান ভাবনা চিন্তায়। হুম যে ওরা অনেক ভালো ভালো কাজ করেছে, এখনো অনেক ভালো ভালো, যেমন তুই আমি লিখেওছি যে তুই যদি দেখিস সারা পৃথিবীতে আমেরিকানদের পর রাশিয়ানরা হচ্ছে খুব ভালো মিউজিয়াম তৈরি করেছে। হুম যেমন সেই মিউজিয়াম যে হ্যাঁ। পরে পরবর্তী অধ্যায় তৈরি করেছে এমনটা না, মিউজিয়াম তো প্রথম থেকেই ছিল। প্রথম থেকেই ছিল, কিন্তু তার রক্ষণাবেক্ষণ, আচ্ছা তুই ধর মার্কোভস্কি মিউজিয়ামে যদি তুই যাস, কিন্তু অসাধারণ, মানে একটা বাড়ির মানে প্রায় চিলে কোঠা বলা যেতে পারে, টপ ফ্লোরে উনি থাকতেন একটা একটা ছোট অ্যাপার্টমেন্টে, হুম যেখানে উনি আত্মহত্যা করেছিলেন। তো সেইখানে সেই জায়গাটাকে অ্যাজ ইট ইজ রেখে পুরো বাড়িটাকে মিউজিয়াম হিসেবে তৈরি করেছে। মানে তুই যখন উঠবি আচ্ছা ওই ওই শেষ ঘরটা অব্দি, হুম উঠবি পুরো জায়গাটা তুই কিন্তু দেখতে দেখতে যাবি যে মার্কোভস্কির আঁকা ছবি, আচ্ছা মার্কোভস্কির বলা কবিতা, হুম লেখা কবিতা, হুম তার গ্রাফিক্স সমস্ত দিয়ে এটা সাজিয়েছে। আচ্ছা। কোথাও কোনো অতিরঞ্জন মনে হবে না, হুম কোথাও তোর ডাল ড্র্যাপ মনে হবে না, তোর মনে হবে যে একটা চলমান কিছু একটা আমরা হুম দেখছি। হুম আবার দেখ ওই যে ঘরটায় উনি আত্মহত্যা করেছেন অ্যাজ ইট ইজ ওই ঘরটা রেখে দিয়েছে। হুম ওই যে কিউরেটর সে আমাকে বলেছিল যে যে একমাত্র ওই কার্পেটটা চেঞ্জ করা হয়েছে, হুম আর ওই বন্দুক মানে ওই পিস্তলটাই আছে, হুম ওই বইটাই ওইভাবে রাখা আছে, আর সমস্ত অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। হুম যেহেতু ব্লাডি ওই রক্ত টক্ত পড়েছে, ফলে আমরা শুধু কার্পেটটা চেঞ্জ করে দিচ্ছি। হুম তো গা ছমছম করবে তোর ওটা দেখলে। হুম একইভাবে তুই যদি গোর্কি মিউজিয়ামে যাস, সেখানেও তাই। হুম তবে ওই যে সেটা হচ্ছে যে আহ, পুরো সংস্কৃতিটাই একটা মেন স্ট্রিম সংস্কৃতির দিকে চলে যাচ্ছে। মূলত একটা সরকারি ব্যবস্থাপনায় হুম শিল্প সংস্কৃতি যা হতে পারে তাই হচ্ছে, ফলে সেটা তো একটু আহ, তার আকস্মিকতায়, মানে আমি তো তার আগে অতটা জানতাম না, হুম গিয়ে দেখে বেশ সব। যদি আমাকে এখন কেউ বলে যে তুমি কি মস্কো যেতে চাও, আমি বলবো না, যেতে চাই না, মানে আমি কিছুটা বিরক্ত, আমি যেতেই চাই না আর মস্কোতে। কিন্তু আমি যদি প্রশ্ন করি তোমাকে, তুমি কি একবার গাজা যেতে চাও, কি বলবে? নিশ্চয়ই, মানে আমার একটা সারা জীবনের ইচ্ছে ছিল, সেটা হচ্ছে যে যেহেতু আমি নিজে ক্যামেরা করি, নিজেই একটু আধটু লিখতে টিখতে পারি, তো আমার ইচ্ছে ছিল যে একটা যুদ্ধ কভার করবো। হুম তো একটা স্কোপ এসেছিল মিডল ইস্টে, ওই ইরাক ইরানি যুদ্ধের সময় একটা স্কোপ এসেছিল, কিন্তু সামহাও ওটা হয়নি। তখন সে কর্তৃপক্ষের সাথে আমার একটা গন্ডগোল হয়, তো হয়নি। নিশ্চয়ই গাজা যেতে চাই, নিশ্চয়ই যেতে চাই, নিশ্চয়ই যেতে চাই। এই তাড়নাটা কি তোমাকে অরুণাচল নিয়ে যায় আদিবাসীদের সঙ্গে? না না, এগুলো এইগুলো মানে রোমান্টিসাইজ করার কোনো দরকার নেই। সেটা হচ্ছে যে প্রজেক্ট এখন পুরো হয়ে গেছে, প্রজেক্ট বেস তুমি বলতে চাইছো? গত 15-20 বছর একদম স্পেসিফাই করেছি নিজেকে, সেটা হচ্ছে আর কোনো মেন স্ট্রিম ছবি ইত্যাদির মধ্যে, যেমন শুধু আমার যেগুলো করতে ভালো লাগে, অর্থাৎ প্রান্তিক জীবন, মিউজিক, এইগুলো আমার আমার পছন্দের, আমি ওইগুলো নিয়েই কাজ করেছি। এবং গত 8-10 বছর তুই যদি দেখিস ওইগুলো নিয়েই কাজ করছি। হ্যাঁ, তার মধ্যে দু একটা হয়তো পলিটিক্যাল ছবিও করেছি, সব সিঙ্গুর নন্দীগ্রাম নিয়েও তো করে, গোটা বাংলা জানে, সেটা তো জানি আমি। তো সেটা একটা আরেকটা অধ্যায়। আমি ওটাতে শেষ করব তোমার এই যে পরিব্রাজক হয়ে ওঠা, গোটা ইউরোপ তুমি ভ্রমণ করেছো, গোটা মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছো, ভারতবর্ষ তো বটেই। এই যে এত মানুষের সঙ্গে তোমার এই যে মেলামেশা, এই এটা কি ভালোবাসা না অবহেলা, কোনটা তোমায় ভাবায়? মানে মানুষ তো একটা অবহেলাতেও বাঁচছে,
এখনো বাঁচে, আবার মানুষের প্রচুর ভালোবাসাও তুমি পাচ্ছ, মানে এটা তোমাকে কোন 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 ভাবনাটা তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়? না আসলে কি আমি এই জন্য অরুণাচলটা বলেছিলাম এই কারণেই, ওটা যেমন একটা আমার মনে হয়েছে ওরকম আদিবাসীদের অবহেলাটা তোমাকে প্রচন্ড তাড়িয়ে বেড়ায়। আমি যতটুকু তোমায় দেখেছি যে বাউলদের অভাব, বাউলদের নিয়ে মানুষ চিন্তা করুক, সেই তাড়নাটা কিন্তু তোমাকে বাউলদের প্রমোট করাতে বাধ্য করছে। তো এই যে কোনটাকে তোমার বেশি ভাবাচ্ছে, অবহেলা না ভালোবাসা, এটা আমি ধরতে চাইছি। আসলে এই যে বিভিন্ন সব দেশ তো যায়নি, কিন্তু এই যে বহু দেশ গেছি, তো সেটার পেছনে মূল কারণ হচ্ছে আমি তো 4-5 মাস ইতালিতেই পড়ে থাকো, প্যারিসে পড়ে থাকো। হ্যাঁ, ওই 2.5-3 মাস তো থেকেইছি। তা আসলে এটা শুরু হচ্ছে একদম অত্যন্ত ছোটবেলা থেকে। সেটা হচ্ছে যে আমার বাবা আমার হাতে একটা বই তুলে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে যার মূল বইটা ছিল ঘুমক্কর শাস্ত্র। আচ্ছা। তো তো এইটা রাহুল সংকীর্তনের লেখা। আচ্ছা। তো আমি ওই বয়স থেকে রাহুল সংকীর্তনকে গুরু মেনে নিয়েছি। ওই যে বাড়ি ছেড়ে চলে যাওয়া আর এই যে পরিব্রাজন, এইগুলোকে মনে হচ্ছিল। ফলে একটা স্পৃহা তো ছিলই, সেটা হচ্ছে দেখা। তা আমার জীবনে প্রথম যখন একজন বিদেশি বলে যে তুমি চলো বিদেশে, তুই গান করতে পারো, একটা থিয়েটার করতে পারো, চলো বিদেশে। তাই বলেছিলাম যে আমার নিজের দেশই দেখা হয়নি, আগে তো নিজের দেশ দেখবো, তারপরে তো বিদেশ ভাববো। তো যাই হোক, নিজের দেশ তো দেখেছি আমার মতন করে। এরকম কোনো জায়গা নেই যেখানে যাইনি, টুরিস্ট স্পট গুলো বাদ দিয়ে। তাতে আমার কোনো আস্থা কোনোদিন ছিল না, আজও নেই, যে কারণে আমি কোনোদিন ওইভাবে বেড়াতে যাইনি। এক আধবার সঙ্গিনীদের পাল্লায় পড়ে হয়তো এক আধবার গেছি, এই জায়গাটা দেখা হয়েছে, সেই জায়গার মানুষদের সাথে একটা আলাপ হয়েছে। আর মানুষের অবহেলার বিরুদ্ধাচারণ, মানুষের শ্রমশক্তিকে কুর্নিশ জানানো, এটা তো ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। সেটা হচ্ছে আমার বামপন্থার ধারণা। বামপন্থার ধারণা বা প্রতিষ্ঠান বিরোধী একটা চরিত্র তুমি নিজের মধ্যে ধারণ করেছো। কিন্তু আরো পরে, ধর টু ভেরি স্পেসিফিক লেট 70s আর্লি 80s, তখন থেকে প্রতিষ্ঠান বিরোধী বিষয়টা কি তখন আমরা জানতে পারি, এবং তখন থেকে একটা চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাওয়ার। আর এমনিতে তো আমার একটা বইও লিখে ফেললে। হ্যাঁ, আমার জীবনযাপনে আমি তো সবসময় এমনকি আমি পারিবারিক প্রতিষ্ঠানেরও বিরোধী থেকে। ফলে মেন স্ট্রিম যা করছে তার বিরুদ্ধে গেছি সবসময়, কিছুটা জেনে কিছুটা না জেনেও গেছি। তো ফলে প্রতিষ্ঠান বিরোধীটা আরো পরে এসছে, কিন্তু সেটা আলটিমেটলি আমার একটা তকমা হয়ে গেছে। সবাই আমাকে প্রতিষ্ঠান বিরোধী বলে, আমার খারাপ লাগে না, আমি তো সত্যি প্রতিষ্ঠান বিরোধী, বিষয়ে কোনো সন্দেহ নেই। যে মানুষটা অপর্ণা সেনের সঙ্গে কাজ করেছে, মৃণাল সেনের সঙ্গে কাজ করেছে, সেই মানুষটা মেইন স্ট্রিম চলচ্চিত্রতে আসলো না কেন? না, এটার একটা দিক হচ্ছে যে মেইন স্ট্রিমে আসতে চাইনি বলে। হ্যাঁ, আবার আমি ডিজোন করি আমার যে প্রথম ফিচার ছবিটা, সেই ছবিটা কিন্তু মেইন স্ট্রিম ছবি, একদম মেইন স্ট্রিম ছবি। এসব ঋতু এরা সব ছিল, অনেকে সব বাংলা ছবির অভিনেতারা অনেকেই ছিল, কিন্তু সেটা অনেকটা এরকম যে যে আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে, যে কারণে আমি দিল্লিতে অনেকটা সময় কাটিয়েছি, বম্বেতে অনেকটা সময় কাটিয়েছি, যে ছবি শিখবো, শেখার একটা স্পৃহা সেই জায়গা থেকে। কিন্তু মেন স্ট্রিম ছবি কোনোদিন আমাকে মেন স্ট্রিম, তুই তো জানিসই যে আমি দীর্ঘ
20-25 বছর একদম টালিগঞ্জেই থেকেছি একদম। এবং আমি মনে করি কতবার আমি ওখানে দেখা হয়েছে তোমার সাথে। আমি মনে করেছি যে মেন স্ট্রিম ছবি করব না। না, আমি একটু থামাই। টালিগঞ্জের কথাটা বলছি বন্ধু তোমাদের। ল্যাডলিদার মালঞ্চ সিনেমা হলের পেছনে একটা ঘর ছিল। সেখানে ল্যাডলিদার ঘরে যখন আমি যাই, চতুর্দিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা, মাঝখানে ল্যাডলি মুখোপাধ্যায় বসে আছেন। মানে এটা একটা অদ্ভুত দৃশ্য। না অত অত অদ্ভুত। নয়, হয়তো ঘরটার মধ্যে সবচেয়ে বেশি তুই খেয়াল করিস সবচেয়ে বেশি ছিল বই। হ্যাঁ, না সেটা ক্যামেরা খুব মানে হয়তো আসলে যেহেতু ওটা চোখে পড়ে বেশি। হয়তো তুই গেছিস তখন কোনো একটা প্রজেক্ট চলছে, কোনো একটা ছবি হয়তো করছিস, সেই জন্য হয়তো 2-3 রকম ক্যামেরা ছিল। খুব বেশি ক্যামেরা তো অনেক পরে আমি নিজের ক্যামেরা কিনতে পেরেছি। ওই গৌর করেছি যে সমস্ত ক্যামেরা, এখন তো আমি নিজের ক্যামেরাতেই কাজ করি। তো সস্তা ক্যামেরা। তো মেন স্ট্রিম ছবি করব না, কিন্তু ওই টালিগঞ্জেই থাকবো। বুকের উপর, আমি বলতাম বুকের উপর বসে চুল ছিঁড়বো, কিন্তু থাকবো এখানে। তো সেভাবে করে গেছি টানা। ইন্ডাস্ট্রি যে সমস্ত নর্ম টর্ম ছিল সেগুলোকে ফুটিয়ে দিয়েছি, জাস্ট সে নো, আমি আমার মতো করে কাজ করবো। তাতে অনেক বাধা এসছে, অনেক প্রতিবন্ধকতা এসছে, কিন্তু কাজ আটকাই। আমি মাঝে মাঝে ভাবি যে ল্যাডলিদাকে আমি চিনি, সে তো আমি জানি। এই যে ফেডারেশনের কর্তা ব্যক্তির মাঝে মাঝে নাম ভেসে আসে না, মানে সর্বাধিক প্রচারিত কাগজ বলো বা এই বলো, মানে তুমি থাকলে তো টুটি চিপে ধরতে বোধহয় যা হয়ে যাবে। না হয়েছে, অনেক সময় হয়েছে, অনেক সিনিয়র। আমি একটা ক্রিয়েশন করব, আমাকে সেই ক্রিয়েশন বেঁধে দেবে, আমাকে 14 দিনের মধ্যে করতে হবে। এটা কি মামা বাড়ি নাকি? না, আবার উল্টো দিকটাও আছে যে আর্থিক সঙ্গতি না থাকার কারণে আমি নিজেও এরকম ইন্ট্রোডিউস করেছি যে 3 দিনে 4 দিনে টেলিফিল্ম সম্পূর্ণ করা। তো সেই রকম বাজেট পেয়েছি, সেইভাবেই গল্প ঠিক করেছি, সেইভাবেই ডিরেক্টরদের দিয়ে কাজ করেছি। আমি প্রোগ্রাম ডিরেক্টর ছিলেন, এরকম ভাবে করতে হয়েছে। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে, যখন তুমি কোনো ক্রিয়েটিভ কাজ করছো, ওগুলো তো সব আমরা বলি বাজেট প্রজেক্ট হ্যান ত্যান এই সমস্ত বলি, কিন্তু যখন তুমি কোনো ক্রিয়েটিভ কাজ করতে যাচ্ছ তখন তোমার কথাটাই শেষ কথা। অ্যাবসলিউটলি। সেখানে কে বিশ্বাস কে অবিশ্বাস কে কোথায় এলো ওগুলো কোনো বড় বিষয় নয়। এবং তাদের টুটি চিপে ধরতে পারতাম কি পারতাম না আমি জানি না, কিন্তু বিরোধিতা তো করতাম, এখনো করি, এখনো এখানে বসেও বিরোধিতা। মাঝে মাঝে লালিতা আমার মনে হয়, ধরা যাক এই আজকের জামানাতে যদি ধরো সত্যজিৎ বাবু, ঋত্বিক বাবু, মৃণাল বাবু এরা যদি বেঁচে থাকতেন, সাহস পেত এরা এই ধরনের মৌরসি পাট্টা করতে? তোমার কি মনে হয়? না না, নিশ্চয়ই তো পারতো, তার কারণ এই যে পলিটিক্যালাইজ একটা সিচুয়েশন তৈরি হয়েছে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো নির্দিষ্ট দল সে খবরদারি করছে। সেটা করলে মৃণালদা থাকলে মৃণালদাই বা কি করতেন? মৃণালদা ছবি বন্ধ করে দিতেন। ছবি বন্ধ করে? মানে তুমি বলতে পারছো সত্যজিৎ কি করতেন? ছবি বন্ধ করে দিতেন। এরা তো কাউকে ছাড়তো না, বুদ্ধদাকে ছাড়েনি, তো শেষ, বুদ্ধদা তো ছাড়েনি। আমি অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ফিল্ম মেকার মনে করি বুদ্ধদা, একদমই তাই, তাকে ছাড়েনি, তাকে নানা রকম ভাবে জানি। বুদ্ধবাবুর সঙ্গে তো আমারও কথা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু এরা বিগ নেমস, ফলে এই দুম করে বন্ধ করে দেবো হ্যান ত্যান এগুলো হয়তো করতে পারতো না, তাও করেছে। মানে আমার ক্ষেত্রে তো করেছি যে শুটিং বন্ধ করে দেবো, এই করবো সেই করবো, এসব করেছে। সে আমায় গিয়ে তক্কাতক্কি করতে হয়েছে। পলুদা ছিলেন তখন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, আর্টিস্ট ফোরামের ছিলেন, এরা দীপঙ্কর দা হ্যান ত্যান, আমায় গিয়ে বিপ্লব দা, এদের সঙ্গে গিয়ে তর্ক করতে হয়েছে, নানান কিছু বলতে হয়েছে। আমি বলেছি যে টাকা আমরা নিয়ে আসি, এই যে যাদের পয়সা আছে, মানে কোট আনকোট পুঁজিপতি যায়, ব্যবসাদার যায়, তাদের কনভিন্স করে আমরা নিয়ে আসি, নিয়ে এসে কাজ শুরু করি, তাতে ইন্ডাস্ট্রি একটা পুষ্টি পায়। তো সেইখানে যদি তুমি এত রকম ভাবে তুমি এটা করতে হবে ওটা করতে পারবে না এরকম করো, তো প্রডিউসার পালিয়ে যাবে। গেছো
যাবে। এরকম বহু বহু লোক, এই আমার পাশের জেলা বর্ধমান থেকে একটা সময় প্রচুর লোক গেছে কলকাতা শহরে ছবি করতে, আজকে যায়? যায় না। হুম হুম এখন তো আরো কঠিন। হুম এই এই সমস্ত রাজনৈতিক দলের কারণে ওই একটা দুটো ঘর তৈরি হয়েছে, তাদের মৌলসিপাটটা চলছে, তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, হুম, তারাই সমস্ত কিছু হুম ইয়ে করছে। আজকে গতকালই আমার সাথে বীরেশ্বর চ্যাটার্জির কথা হচ্ছিল, বিদুদা বলছিল যে কি ভাবছো ছবি টবি, না আমি বললাম, আমি ভাবছি না সব। না তুমি কি ফিকশন করবে? না আমি বললাম, না করবো না। তার তার কারণ হচ্ছে ওটা করতে গেলে যা যা করতে হবে সেটা আমার আমার পোষাবে না, সেটা আমি করতে চাই না। হুম সেই কারণে মেন স্ট্রিম ছবিতে আমি আর যাইনি। মানে মেন স্ট্রিম মানে আমি বলছি যে ফিকশনালে আমি যাইনি। হুম ফিকশনে যেতে গেলে তোমাকে ইন্ডাস্ট্রির যে নর্মগুলো আছে তার অনেকটাই মানতে হবে। হুম এখন তুই ছবি করবি না লড়াই করবি, লড়াই করব, সত্যি এটা তাই। হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমার কেন জানি না দাদা মনে হয় এই যে স্রষ্টারা মরে যাচ্ছে, বসে যাচ্ছে, তাদের সৃষ্টি নিয়ে আর ভাবছে না, তুমি যেটা বলছো যে করবো না, কিন্তু আমরা যখন বড় হয়েছি, আমরা তো সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক এ সমস্ত দেখেই বড় হয়েছি, একটা সমাজ তৈরি হয়েছে, আমরা পরিণত হয়েছি। হ্যাঁ, আমাদের 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 একটা চরিত্রায়ন বা অন্য লেভেলে তৈরি হয়েছে। এই যে অবক্ষয় সমাজের, এই যে স্রষ্টারা বসে যাচ্ছে, নতুন আরেকটা সমাজ তৈরি করতে পারছে না, সেই অবক্ষয়টাই কি মানে সেই বন্ধ হয়ে যাওয়া, এই পলিটিক্যাল কারণে বন্ধ হয়ে যাওয়া, স্রষ্টাদের বসিয়ে দেওয়া, সেটা কি নতুন কোনো সমাজ গঠন করতে পারছে না? এটাই কি মনে হয় তোমার? না দেখ, মানে যদি তুই একটু বাইরের দিকে চোখ রাখিস, বুনুয়েল অনেক বেশি বয়স পর্যন্ত ছবি করেছেন। হুম তুই কুরোসাওয়া 98 বছর বয়স পর্যন্ত ছবি করেছেন, ইফ আই এম নট রং। হুম তো আমার আমার দেশে আমি তো এরকম অনেক ইম্পর্টেন্ট ফিল্ম মেকারকে দেখেছি যে যারা কোনো কাজ করেনি বা কাজ পায়নি। হুম একজনের নাম টক করে মাথায় এলো, উৎপলেন্দু। হুম, সেই জীবনটা তুই ভাব, একদম তুই তাই। ভাব। হুম তো যতটা ছবি করার দরকার ছিল হুম তত তো উনি করতে পারেনি। হুম সিরিয়াস মেকার। হুম আমার সঙ্গে তার মত পার্থক্য থাকতে পারে, সব হুম। ছবি আমার ভালো না লাগতে পারে, সেটা অন্য প্রশ্ন। হুম পুরো ব্যাপারটাই একদিকে হচ্ছে রাজনীতি, হুম। আরেকদিকে হচ্ছে মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, হুম তারা পুরোটাকে কবজা করে নিল। হুম তুমি কি দেখবে সেটা ঠিক হুম। করে দিচ্ছে বাজার। হুম তুমি উম, কোনটাকে গল্প বলবে কোনটাকে গল্প বলবে না সেটা ঠিক করে দেবে বাজার। হুম তোমার গল্পে কি ধরনের ডায়লগ থাকবে সেটা ঠিক করে দেবে একটা রাজনৈতিক দল। হুম এটা ভয়ঙ্কর অবস্থা। হুম ফলে এই অবস্থার মধ্যে দিয়ে, এবং আমি বলবো যে ওভারঅল বাঙালির মূল্যবোধের যে অবনমন তৈরি হয়েছে সেটা তো মারাত্মক। যে আজকে আর চুরিকে চুরি মনে হয় না, মনে হয় যে চুরি তো ঠিক আছে, পার্ট অফ দ্য লাইফ। পার্ট অফ দ্য আজকে দু চারটে খুন, ধর্ষণ, এগুলো সব আছে না, সব কথা যে এরকম হতেই পারে, ছোটখাটো ঘটনা। হুম তো এই এই জায়গায় আমরা সমাজটাকে নিয়ে এসেছি। আমি সবসময় আশাবাদী, নিশ্চয়ই এটা এটা চেঞ্জ করবে কোনো না কোনো সময়। ইতিহাস তাই বলে যে তার আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু এই ডাউনটা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর। এই ডাউনটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে মানুষ আর সত্যি কথা বলবে না। যে যে এই যে যে সিরিয়াল গুলো চলে কিন্তু ভয়ঙ্কর, আমি দেখি না, আমি শুনি লোকের কাছে, তো ভয়ঙ্কর। হুম কি শেখাচ্ছি আমরা নতুন জেনারেশন? কারণ ফিল্মের একটা দিক হচ্ছে যেমন আমরা সংস্কৃতি বলছি, কৃষ্টি বলছি, এটা সেটা বলছি, আরেকটা হচ্ছে এডুকেশন। আমি এডুকেশনটার কথাই বলতে চাইছিলাম যে এই এডুকেশনটা আমরা পেয়েছি তো, এই এডুকেশনটা মানে ধরো গণশত্রু দেখে তো একটা এডুকেশন পেয়েছি তো, তো সেই জায়গায় সেই ফিল্ম তো আর তৈরি হচ্ছে না সেরকম ভাবে। নধরের ভেলা, আমি প্রদীপ্তর, তুমি নাম শুনেছো কিনা জানি না, সেই লোকটাকে দেওয়াই হচ্ছে না কোনো, মানে ডিস্ট্রিবিউটাররা মানে কোনো হলই দিচ্ছে না
প্রদীপটা বলছে যে আমি সেখানে যাবই না, আমি নিজে হল ভাড়া করব, ওখানে স্ক্রিন টাঙিয়ে আমি ছবি দেখাবো। তুই একটা নির্দিষ্ট পরিচালকের কথা বললি না, এবং তিনি তো আমি শুনলাম যে বিভিন্ন জায়গায় স্ক্রিন টাঙিয়ে হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রতিষ্ঠান বিরোধী যে সোচ্চার, এই অনেক অনেক প্রদীপ তো যদি আসে না মাঠে এরা চমকে যাবে, কিন্তু আসছে না। না না, মানে ওইভাবে তো মানে সমাবেশ করে মিছিল করে মানে ক্রিয়েটিভ লোকেরা আসে না, ওইভাবে হয় না। এখন বিষয় হচ্ছে যেমন এই আমার একটা পাবলিশার, সে একটা ছবি দেখাতে চায়, হুম। আমার একটা বই বেরোবে, সেই সেই উপলক্ষে একটা ছবি দেখাতে চায়। আচ্ছা তুই বলতো কলকাতা শহরে এরকম একটা জায়গা যেখানে ছবি দেখানো যাবে? যে সমস্ত ছোট ছোট হলগুলো আছে তারা 20,000, 30,000, 40,000 টাকা চায় হুম। একটা শোয়ের জন্য। প্রডিউসার ডিরেক্টর করবে কি? ছবি দেখানোর জায়গা নেই। যে হলগুলো আছে, মানে আমি ফিকশনালের কথা বলছি, ফিচার ছবির কথা বলছি, যে হলগুলো আছে মুষ্টিমেয়, আবারও বলি মুষ্টিমেয় কয়েকটা লোকের হাতে রয়েছে, তুমি চাইলেই সেই হলটা পাবে না। আমি শুনি যে এরকম কাতার মে হ্যাঁ, যে লাইন দিয়ে ছবি রয়েছে, সেই ছবি হয়তো 3 বছর আগে ছবিটা কমপ্লিট হয়েছে, সে স্কোপ পাচ্ছে না কিভাবে ডিস্ট্রিবিউটারের ঘর অব্দি যাবে। তার কারণ যারা ডিস্ট্রিবিউটার তারাই এক্সিবিটার, তারাই তো তাই সব বুঝতেই পারছো বন্ধুরা, ল্যাডলিরার সঙ্গে যে মানুষটার ব্যাপ্তি এইরকম একটা গোটা পৃথিবীময়, হয়তো কেউ বুঝতে পারছে বা পারছে না আমি জানি না। বৃষ্টি পড়ছে মাথার উপর, আর আমাদের এইরকম একটা পড আড্ডা চলছে, তোমাকে পেতে চায়। এইরকম অভিজ্ঞতা বোধহয় আমার জীবন আর আসবে কিনা জানি না, তবে এইটাই অনির্বাণ চৌধুরীর অনি ডায়েরি ও বন্ধুরা সোসাইটির পড আড্ডা। আজকের এই এপিসোডটা বোধহয় আমাকে এখানে শেষ করতে হবে। পরের শুক্রবার দিন রাত্রি 9টায় পরের অধ্যায় নিয়ে আমরা আবার আসবো। ধন্যবাদ। আমি